আচ্ছা, আমি রেকর্ডিং অন করে দিয়েছি আপনাদের জন্য। আজকে আমরা যে টপিকটা করব ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রথম টপিকটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট বা মূল্য সংযোজন কর। ঠিক আছে? তো এখন আমরা আগে মানে ভ্যাটের থেকে মূলত এক ধরনেরই প্রশ্ন আসে যে খালি ভ্যাট নির্ণয়টা করতে বলে যে কিভাবে ভ্যাট নির্ণয় করব। আমরা থিওরিতে যাচ্ছি না, কারণ এই চ্যাপ্টার থেকে থিওরি থেকে বেশি ম্যাথ গুলোই আসে। তো ম্যাথ গুলো কি করে সলভ করা যায় তার জন্য একটা ছক আছে। একটু আমরা ছকটা দেখি। দেখেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স এখানে লিখতে হয় হলো স্টেটমেন্ট ফর ক্যালকুলেশন অফ ভ্যাট। তার মানে এখানে আপনারা লিখবো কি স্টেটমেন্ট ফর ক্যালকুলেশন অফ ভ্যাট। তারপর দেখেন লিখবো হলো ফর দা ইয়ার এন্ড ডেট, মানে যেই ডেটটা দেওয়া থাকবে তারপর ডেটটা বসায় দিব। অর্থাৎ শেষ দিন মানে যবে আমাদের প্রতিষ্ঠান মানে বছরের শেষ দিন যেটা হবে সেদিনই তো আমরা মোটামুটি ভ্যাটটা কাউন্ট করি, তো সেই দিনটা বসায় দিব। আচ্ছা, তারপর চলেন যে পার্টিকুলার্সে খেয়াল করেন প্রথমে কি লিখতে হয়। প্রথমে লিখতে হয় হলো ওপেনিং র ম্যাটেরিয়ালস, অর্থাৎ যে র ম্যাটেরিয়াল গুলো আমাদের প্রথমে থাকে সেটাকে আমার প্রথমে লিখতে হয়। তারপর অ্যাড পারচেজ, তার মানে পারচেজ বা প্রশ্নের মধ্যে অনেক সময় থাকে পারচেজ অফ র ম্যাটেরিয়াল। ঠিক আছে, যেটাই থাকুক সেটাই লিখবো, যে পারচেজ থাকলে পারচেজ লিখবো, পারচেজ অফ র মেটেরিয়াল থাকলে পারচেজ অফ র মেটেরিয়াল লিখবো। তারপর এই দুইটাকে কি করে দিব, এই দুইটাকে যোগ করে দিব। যোগ করে দিলে আমরা যেটা পাবো, যে যোগ করে দিলে আমরা পাবো হলো র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। কি পাবো? র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। তারপর লেস করে দিব হলো ক্লোজিং র ম্যাটেরিয়াল। ক্লোজিং র ম্যাটেরিয়ালটাকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমি পাবো হলো র ম্যাটেরিয়াল ইউজ। র ম্যাটেরিয়াল ইউজ। বলেন এই প্রথম পার্টটুকের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? প্রথম পার্টটুকের মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? না ভাই, আমার কোনো প্রবলেম নেই। বাকিদের একটু সবাই রেসপন্স করবেন, হ্যাঁ ক্লাসে একটু রেসপন্স করতে হয়। হ্যালো। ভাই মেবি অনেকজন বুঝতে পারিনি আসলে কিভাবে কথা বলতে হবে আসলে। আচ্ছা, এই যে ওইখানে মিউট একটা মাইক অপশনটা যে বাটন আছে দেখেন, আপনার ডান বা দিকের কোনায়, আপনার ফোনের হ্যালো ডিসপ্লের বা দিকের কোনায়। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো ভাই, একটু জি সাথে ভাই। একটু বাংলাটা বলে দিলে একটু হেল্প হয়, অনেক ইয়ে হচ্ছে। মানে বাংলাগুলো কি প্রত্যেকটা বাংলা নামগুলো বলে দিব? হ্যাঁ হ্যাঁ, মানে একটু যখন আপনি করাবেন আর কি, তখন একটু সাইডে বলে দিলে। কিন্তু প্রশ্নের মতো তো আপনার ইংলিশেই থাকবে। ও আচ্ছা আচ্ছা, মানে থাক প্রশ্নটা সমস্যা ইংলিশেই থাকবে, এটা বাংলায় তো থাকবে না। তারপরে আমি বলে দিব না বাংলা নামগুলো। নেই। হ্যাঁ ওকে। আর কারো কোনো প্রশ্ন? না ভাইয়া, ঠিক আছে। ভেরি গুড। আচ্ছা, আমি নামগুলো বলে দিই। প্রথমে দেখেন বলছে যে ওপেনিং র ম্যাটেরিয়াল। ওপেনিং র ম্যাটেরিয়াল মানে তো আমরা জানি হলো কাঁচামাল, অর্থাৎ প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামালের সাথে আমাদের পারচেসটাকে যোগ করতে হয়। পারচেস মানে হলো ক্রয়, ক্রয়টাকে যোগ করলে আমরা পাই হলো র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। আমরা তাহলে কি পাই, দুটাকে যোগ করলে পাই হলো র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, অর্থাৎ যেই কাঁচামালটা আছে সেটা আমরা কতটুকু ব্যবহারযোগ্য কাঁচামাল ধরে নেন। তারপর লেস ক্লোজিং র ম্যাটেরিয়াল, অর্থাৎ সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামালটাকে যদি বাদ দেই তাহলে আমরা পাই হলো র ম্যাটেরিয়াল ইউজ, অর্থাৎ আমরা কতটুকু কাঁচামাল ইউজ করেছি। ক্লিয়ার উপরের পার্টটুকু? জি ভেরি গুড। জি ভাইয়া। তারপর আসেন হলো অ্যাড ডিরেক্ট এক্সপেন্স। আমরা এখন র ম্যাটেরিয়াল ইউজড এর সাথে যোগ করি হলো ডিরেক্ট এক্সপেন্স। প্রশ্নের মধ্যে লেখা থাকবে যে ডিরেক্ট লেবার, ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট দিয়ে যে যা যা কিছু পাবো সবগুলো এখানে বসায় দিব। ওয়েজেস শব্দের অর্থ মজুরি, লেবার শব্দের অর্থ হলো, লেবার শব্দের অর্থ কি? লেবার শব্দের অর্থ কি? শ্রমিক, অর্থাৎ ডিরেক্ট শ্রমিক যারা কাঁচামালের প্রস্তুতের সাথে অন্তর্ভুক্ত, তাদেরকে আমরা যোগ করে দিব, রাইট? দেখেন ডিরেক্ট এক্সপেন্স দুইটাকে আমি যোগ করে দিলে আমরা পাই কি প্রাইম কস্ট। প্রাইম কস্ট দেখছেন, প্রাইম কস্ট পাই। প্রাইম কস্ট মানে হলো মুখ্য ব্যয়। এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। তার মানে এখন আমরা কি করলাম, আবার একটু রিওয়াইন্ড করি। ওপেনিং র ম্যাটেরিয়াল অ্যাট পারচেজ লেস ক্লোজিং র ম্যাটেরিয়াল অ্যাট ডিরেক্ট এক্সপেন্স ইজ ইকুয়াল টু প্রাইম কস্ট।
ক্লিয়ার এটুকু? বা সবার মাথায় ঢুকছে? নাহলে আপনি আর আমার সাথে বলতে পারেন। বলেন তাহলে ওপেনিং র ম্যাটেরিয়াল এট পারচেজ, তাহলে ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে পারচেজ যোগ করলে পাই হলো র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, তার থেকে আমরা বাদ দিব হলো ক্লোজিং র ম্যাটেরিয়াল, তাহলে আমরা পাবো হলো র ম্যাটেরিয়াল ইউজ, তার সাথে যতগুলো ডিরেক্ট খরচ আছে প্রত্যক্ষ খরচগুলোকে যোগ করব, যেমন ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট লেবারকে যোগ করে দিলে আমরা পাবো হলো প্রাইম কস্ট। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তারপরে আসি হলো কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়গুলো আমাকে যোগ করে দিতে হয়। ঠিক আছে, দেখেন অ্যাট ফ্যাক্টরি ওভারহেড বা কারখানা উপরিব্যয়। প্রথমে কি হতে পারে? প্রথমে হতে পারে রেন্ট ফর ফ্যাক্টরি অর্থাৎ ফ্যাক্টরির ভাড়া, তারপর ওয়েজেস ফর ফ্যাক্টরি বা কারখানার মজুরি, তারপর ইনডিরেক্ট। আচ্ছা ভালো কথা, ডিরেক্ট এক্সপেন্স যতগুলো থাকবে সবগুলো আসবে হলো ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে। ডিরেক্ট কথা যত জায়গায় থাকবে, ডিরেক্ট কথা যত জায়গায় থাকবে সবগুলো কোথায় যাবে? ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে। আর ইনডিরেক্ট কথা যতগুলো থাকবে, যতগুলো আছে সবগুলো আসবে হলো ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। ইজ দ্যাট ক্লিয়ার? জি জি। ভেরি গুড। লাস্ট এন্ড ফাইনাল হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমার ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে। এই সবগুলোকে যোগ করলে আমরা পাবো হলো ফ্যাক্টরি কস্ট, অর্থাৎ প্রাইম কস্টের সাথে এই সবগুলো যোগফলটাকে যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো হলো ফ্যাক্টরি কস্ট। ক্লিয়ার? ওকে, এরপর হলো দেখেন, এরপর হলো আমার যোগ করতে হয় হলো, দেখেন মনে রাখবেন সবসময় ওপেনিং গুলোকে যোগ করব, ক্লোজিং গুলোকে বাদ দিব। ওপেনিং গুলোকে যোগ করব, ক্লোজিং গুলোকে কি করব? বাদ দিব। ভেরি গুড। তাহলে দেখেন প্রথমে হলো ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেসটাকে আমরা কি করব? ওপেনিং থাকলে আমি কি করতে বলেছি? যোগ করব ভাইয়া। ভেরি গুড, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেসটাকে আমরা যোগ করব। আচ্ছা, তারপর ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেসটাকে আমরা কি করব? বাদ দিব ভাইয়া। বাদ দিব। ভেরি গুড, বাদ দিয়ে দিব। ঠিক আছে, এটুকু পর্যন্ত কি বুঝছি? আচ্ছা, আর ওয়ার্ক ইন প্রসেসটা হলো যেই প্রোডাক্টটা এখনো বিক্রয়ের জন্য প্রস্তুত হয় নাই, অর্থাৎ এখনো প্রক্রিয়াধীন মজুত পণ্য বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে বিগিনিং ওপেনিং ওয়ার্কিং প্রসেস অর্থাৎ প্রারম্ভিক প্রক্রিয়াধীন মজুতটাকে যোগ করলে আমরা পাই হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, এই যে দেখেন এখানে লিখলাম কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং, তারপর হলো ক্লোজিংটাকে বাদ দিলে আমরা পাই হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। ক্লিয়ার? ওকে, প্রথমে আমরা বাদ দিব হলো ওয়ার্কিং প্রসেস, সরি প্রথমে যোগ করব ওয়ার্কিং প্রসেস, তারপর বাদ দিব ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেসটা। তারপর আসি হলো হ্যাঁ, তারপর আসি হলো অ্যাড করব হলো ওপেনিং ফিনিশড গুডস। ফিনিশড ওপেনিং ফিনিশড গুডস মানে হলো তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। ফিনিশড গুডস মানে তো বুঝতে পারছি যে তৈরি হয়ে গেছে এটা। তাহলে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদটাকে যদি যোগ করি তাহলে আমরা পাবো হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তারপরে যদি আমরা লেস ক্লোজিং ফিনিশ গুডসটাকে বাদ দেই, ক্লোজিং ফিনিশ গুডসটাকে যদি বাদ দিই তাহলে আমরা পাবো কি? কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। ইজ দ্যাট ক্লিয়ার? জি ভাইয়া। আবার একটু প্রথম থেকে, ওপেনিং র ম্যাটেরিয়াল এট পারচেজ, তাহলে হবে হলো র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, তারপর হলো লেস ক্লোজিং র ম্যাটেরিয়াল। দেখেন আমি বলেছিলাম কি ওপেনিং গুলোকে যোগ করব, ক্লোজিংটাকে বাদ দিব। দেখেন র ম্যাটেরিয়ালের ক্লোজিংটাও কিন্তু আলটিমেটলি বাদ চলে যাচ্ছে, বাদ দিলে আমরা পাই হলো র ম্যাটেরিয়ালস ইউজ। তারপর অ্যাড ডিরেক্ট এক্সপেন্সেস। ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে হবে হলো ডিরেক্ট যা কিছু থাকবে, অর্থাৎ ডিরেক্ট লেবার, ডিরেক্ট ওয়েজেস। তাহলে ডিরেক্ট লেবার, ডিরেক্ট ওয়েজেস হলে হবে হলো প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে আমাদের যোগ করতে হয় হলো ফ্যাক্টরি ওভারহেড বা কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়ের মধ্যে কি হতে পারে? অর্থাৎ কারখানা রিলেটেড যতগুলো খরচ হওয়া সম্ভব সবগুলো হবে, যেমন রেন্ট ইন ফ্যাক্টরি অর্থাৎ কারখানার ভাড়া, ওয়েজেস অফ ফ্যাক্টরি অর্থাৎ কারখানার মজুরি, তারপর যতগুলো ইনডিরেক্ট এক্সপেন্স থাকবে প্রশ্নে, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ওয়েজেস যা যা থাকবে সবগুলো। ইনডিরেক্ট কথাটা থাকলে আমরা ফ্যাক্টরিতে বসায় দিব। এই যে লিখলাম হলো ইনডিরেক্ট এক্সপেন্স। তারপর কি হতে পারে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বা অবচয় খরচ। সবগুলোকে যোগ করে দিয়ে যদি প্রাইম কস্টের সাথে যোগ করে দিই তাহলে আমি পেয়ে যাই হলো ফ্যাক্টরি কস্ট। তারপর হলো জাস্ট দুইটা জিনিস মাথায় রাখেন, ওয়ার্ক ইন প্রসেস আর ফিনিশ গুডস।
ওপেনিং গুলো যোগ, ক্লোজিং গুলো বাদ। হ্যাঁ, তাহলে দেখেন ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করলে হয় হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং, তার থেকে বাদ দিতে হয় হলো লেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, তাহলে হয় হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তারপরে আমাদের যোগ করতে হয় হলো ওপেনিং ফিনিশড গুডস, ওপেনিং ফিনিশড গুডস যোগ করলে আমরা পাই হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, লেস ক্লোজিং ফিনিশড গুডস বাদ দিলে হয় হলো কস্ট অফ গুডস সোল্ড। ক্লিয়ার? মাথায় ঢুকতেছে আপনাদের? জি ভাইয়া। ভেরি গুড। জি ভাইয়া। একটু এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, হ্যাঁ, কোনটা কোনটা যোগ করছি কোনটা কোনটা বাদ দিচ্ছি। আমি ক্লাসের পরে লেকচার শিটটা দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন হলো অ্যাড অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ পরিচালন খরচগুলোকে আমাদের যোগ করে দিতে হয়, ঠিক আছে? পরিচালন খরচগুলোকে যোগ করে দিই, তাহলে আমরা দেখেন পরিচালন খরচ দুই প্রকার হয়, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটা হলো সেলিং এক্সপেন্স। দেখেন দুইটা পরিচালন খরচকে আমরা যোগ করে দিলাম, যোগ করে দিলে আমরা পাই হলো টোটাল কস্ট, যোগ করে দিলে আমরা কি পাই? টোটাল কস্ট। এই যে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অপারেটিং এক্সপেন্স গুলো সবগুলোকে যোগ করে দিয়ে যে ঘরটা নামবে সেটা নাম হলো টোটাল কস্ট। আচ্ছা, এবার আসি টোটাল কস্টের পরে প্রফিটের ঘরটা অনেক সময় দেওয়া থাকে না প্রশ্নে, ঠিক আছে? প্রফিটের ঘরটা দেওয়া থাকে না, প্রশ্নের মধ্যে দেওয়া থাকে হলো সেলিং প্রাইস বা সেলস প্রাইস বা সেলস, এই পর্যন্ত দেওয়া থাকে। তাইলে এখন প্রফিটটাকে আমরা কি করে বের করব? আমরা টোটাল কস্ট পর্যন্ত বের করে ফেলেছি। হ্যাঁ, তখন আমরা এখানে সরাসরি সেলসটাকে এনে বসাই দিব, সেলসটাকে বসাই দিয়ে সেলসটা যদি টোটাল কস্টের থেকে বড় হয় তাহলে আমরা সেলসের থেকে টোটাল কস্টটাকে বাদ দিয়ে যে ব্যালেন্সিং ফিগারটা বের হবে সেটাই হবে আমাদের কি? প্রফিট। ক্লিয়ার? জি সবাই কি বুঝছেন? জি ভাইয়া। আর যে ভাইয়া কম হয় তাহলে আর কি লস হবে লস, আর কি, যদি এই লস, হয় আর কি লস। বেশি হলে। লস হবে জি এটাই। ভেরি গুড। যদি টোটাল কস্ট যদি সেলের থেকে আমার মানে কম হয় তাহলে কি হবে? টোটাল কস্ট সেলের থেকে আমার লস যদি হয়ে কম যাবে। হয় প্রফিট হবে। টোটাল কস্ট তো কম, কস্ট কম প্রফিট হলে হবে। তোমার প্রফিট। জি আর প্রফিট যদি টোটাল কস্টটা বেশি জি হয় তাহলে লস হবে। লস হবে, তখন কিন্তু এখানে অ্যাড হবে না, তখন তো এখানে লস লেস হবে। হয়ে যাবে, তখন কিন্তু আর অ্যাড হবে না, তখন জি এখানে লেস লেস। হয়ে যাবে। ভেরি লেস গুড। হয়ে যাবে। ওকে, এইবার আসেন এই পর্যন্ত সেলস প্রাইস পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই। এখন ভ্যাটের জন্য আমাদের একটা কাজ করতে হয়, সেটা হলো এই যে এখানে আমি দেখেন র ম্যাটেরিয়াল ইউজড, এই যে র ম্যাটেরিয়াল ইউজটা বের করেছিলাম না, র ম্যাটেরিয়াল ইউজটা বের করেছিলাম না, জি এইটাকে এনে এখানে বাদ দিতে হয়। সেল প্রাইসের থেকে র ম্যাটেরিয়ালস ইউজটাকে বাদ দিতে হয়। কেন বাদ দিতে হয় আমি এটা আপনাদের একটু বলি। আমরা যখন র ম্যাটেরিয়াল পারচেজ করেছিলাম বা ক্রয় করেছিলাম তখন কি আমরা কি ভ্যাট দিয়ে আসছিলাম? পারচেজ। তখন কি আমরা ভ্যাট দিয়ে আসছিলাম? ধরেন আপনি আজকে একটা দোকানে গিয়ে একটা চিপসের প্যাকেট কিনলেন, চিপসের প্যাকেটের মধ্যে লেখা আছে সর্বোচ্চ খুচরা মূল্য 10 টাকা, পাশে লেখা আছে মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত, তাই না? বা ভ্যাট ইনক্লুডেড, হুম জি পাইছেন না? ভ্যাট তার তো মানে দেওয়াই আপনি না। যে 10 টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিনেছেন তার মধ্যে কি ভ্যাটটা ইনক্লুড করা না ইনক্লুড করা না? জি জি করা। ইনক্লুড করা। তার মানে আমি যে র ম্যাটেরিয়ালটা যে ইউজ করেছি তার মানে সেটা যখন আমি ক্রয় করেছি তখন কি আমি একবার ভ্যাট দিয়ে আসছি না? জি ভেরি গুড। তার মানে আমি কি এক মুরগিকে দুইবার জবাই করতে পারবো? না। তাহলে তো আমি এটার মধ্যে আরেকবার ভ্যাট দিব না। তাই আমরা এর জন্য আমরা কি করি? দেখেন লেস র ম্যাটেরিয়াল ইউজড, অর্থাৎ যে পণ্যটা আমরা কি করলাম ব্যবহার করেছি ওই পণ্যটাকে আমরা বাদ দিয়ে দিব, যে কাঁচামালটা আমরা ব্যবহার করেছি সেগুলো আমরা কি করে দিব? বাদ দিয়ে দিব। বাদ। তাহলে আমরা যেটা পাবো হলো সেটা হলো ভ্যালু অ্যাডেড প্রাইস। তাহলে আমরা কি পাবো? ভ্যালু অ্যাডেড প্রাইস বা মূল্য সংযোজন মূল্য, ঠিক আছে? যে টাকাটা আচ্ছা। বের হবে সে টাকাটা এখানে লিখবো। আচ্ছা, এবার তাহলে তো ভাই আমাদের তো এখনো ভ্যাট নির্ণয় হইলো না। দেখেন ভ্যাট নির্ণয়ের জন্য আমাদের করতে হয় হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইজ ইকুয়াল টু ভ্যালু অ্যাডেড প্রাইস ইনটু রেট, ভ্যালু অ্যাডেড প্রাইস রেট। ইনটু রেট। খেয়াল করেন রেটটা যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তো খুবই ভালো, সেই রেটটাই বসায় দিব। যদি প্রশ্নের মধ্যে দেওয়া না থাকে তাহলে ধরবো হলো 15%। কত ধরবো? 15%। 15%। ভেরি গুড। যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো কথা, দিয়েই দিয়েছে। এবার যে পার্সেন্ট বলবে সেই পার্সেন্ট দিয়ে গুণ করব, কিন্তু সবসময় 15%ই বলা থাকে। প্রশ্ন দেওয়া থাকলেও 15%ই বলা থাকে। যদি না বলা থাকে তাহলে অবশ্যই 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 15% দিয়ে আমরা গুণ করে দিব। বলেন এইটা নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে? না ভাইয়া।
আমার নাই। বাকিদের আমি একজন একজন করে একটু জিজ্ঞেস করি। না ভাই ঠিক আছে আমার ভাই। ফাহমিদা আপু, ফাহমিদা আপু আনমিউট করে কথা বলতে পারেন। মিউট করা। ভাই আমি বুঝতে পারছি। তারপর Huawei Y622 জি ভাই বুঝতে পারছেন? ভাই এখানে দাগ দিয়েন না, দাগ দিয়েন না। উজ্জ্বল ভাই দাগ সরি দিয়েছেন। ব্রাদার। আচ্ছা, তারপর মেহজাবিন শুক্তি আপু বুঝতে পারছেন? জি ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা যেহেতু একটা দেখলাম প্রশ্নটা মানে ছকটা দেখলাম, সেই অনুযায়ী আমাদের তো একটা অঙ্ক করে দেখা উচিত যে আমরা অঙ্কটা কি রকম করে আসে প্রশ্নের মধ্যে। দেখেন এখানে একটা অঙ্ক দেওয়া দেখতে পাচ্ছেন, প্রবলেম 1। জি ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি একটু প্রবলেমটা পড়ে আপনাদেরকে একটু বুঝাই দিই। দেখেন বলেছে যে দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস অফ অন্তরা লিমিটেড ফর দ্য ইয়ার 2018। ওকে, তার মানে বলছে যে এখানে কিছু অ্যাকাউন্টিং রেকর্ড দেওয়া আছে কার? অন্তরা লিমিটেডের। বলছে যে তার বছরটা শেষ হয়েছে কত সালে? 2018 সালে। 18 সালে। ভেরি গুড। তারপরে আসেন হলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি। আচ্ছা, এবার বলেন তো আমাকে, প্রথম র ম্যাটেরিয়াল ইনভেন্টরিটা কি বিগিনিং না ক্লোজিং? স্যার বিগিনিং। বিগিনিং। ভেরি গুড, বিগিনিং, কারণ এখানে ডেট দেওয়া আছে দেখেন জানুয়ারির 1 তারিখ। জানুয়ারি 1। জানুয়ারির 1 তারিখ। আবার দেখেন র ম্যাটেরিয়াল ইনভেন্টরি এখানে দেওয়া আছে ডিসেম্বরের 31 তারিখ, তার মানে এটা হলো এন্ডিং বা ক্লোজিং। ওকে, তাহলে দেখেন আবার প্রথমে দেওয়া আছে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি 2,70,000 টাকা। র ম্যাটেরিয়াল ইনভেন্টরি হলো ক্লোজিংটা হলো 1,80,000 টাকা। ওয়ার্কিং প্রসেস এটা কি প্রারম্ভিক না সমাপনী? প্রারম্ভিক। ভেরি গুড। ওয়ার্কিং প্রসেসটা হলো প্রারম্ভিক। দেখেন জানুয়ারির 1 তারিখ দেওয়া আছে 5,40,000, এই তো বুঝে যাচ্ছেন আপনারা। তারপর ওয়ার্কিং প্রসেসটা হলো ক্লোজিং, দেখেন ডিসেম্বরের এটা ক্লোজিং ডিসেম্বরের 31 তারিখ। ভেরি গুড, এই তো 3 লাখ টাকা। তারপর ফিনিশড গুডস ইনভেন্টরি হলো জানুয়ারির 1 তারিখ অর্থাৎ প্রারম্ভিক হলো 7,80,000 টাকা। 80,000 টাকা। বলছে যে ফিনিশ গুড ইনভেন্টরি ডিসেম্বরে 31 অর্থাৎ ক্লোজিং, সেটা হলো 6,30,000 টাকা। তারপর পারচেজ অফ র ম্যাটেরিয়াল, পারচেজ অফ র ম্যাটেরিয়াল হলো 22,50,000 টাকা। তারপর ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার কোথায় আসবে? ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে আসবে। যদি একের অধিক ডিরেক্ট কিছু না থাকে, একের অধিক যদি ডিরেক্ট এক্সপেন্স না থাকে, তখন আমরা কিন্তু ডিরেক্ট এক্সপেন্স লিখে খামাখা আরেকটা লাইন বেশি করব না, ঠিক আছে? সরাসরি ডিরেক্ট লেবার বসাই। যেহেতু দেখেন ডিরেক্ট কি আর কিছু আছে প্রশ্নের মধ্যে? না, নাই নাই, তার মানে ডিরেক্ট যেহেতু একটাই আছে সেহেতু আমরা সরাসরি ডিরেক্ট লেবারটাই লিখে দিব। তারপর ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এইখানে দেখেন আমাকে সরাসরি বলে দিছে যে কারখানা উপরিব্যয়। এখানে তাহলে আমাকে আর কিছুগুলো খুঁজে বের করতে হবে না, যে ইনডিরেক্ট লেবার, ডেপ্রিসিয়েশন, তারপর কি ফ্যাক্টরি, কি বলে এটাকে, ফ্যাক্টরি স্যালারি, স্টাফ স্যালারি, এগুলোকে আমাকে বের করে নিতে হবে না। হ্যাঁ, সরাসরি বলে দিছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তারপরে বলা হচ্ছে সেলিং এক্সপেন্সেস 8,10,000 টাকা, এবং লাস্ট এন্ড ফাইনাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 4,21,000 টাকা। তারপর দেখেন বলেছে যে দ্য কোম্পানি সেলস ইজ প্রোডাক্ট বাই অ্যাডিং 25% প্রফিট অন কস্ট। তার মানে টোটাল কস্টের উপর সে প্রফিট করছে কত পার্সেন্ট? 25%। কত পার্সেন্ট? 25%। ভেরি গুড, 25% প্রফিট করেছে। তাইলে এবার আমাকে একটু বলেন, এরপরে দেখেন বলে দিছে যে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট অফ দ্য রেট অফ 15%। তার মানে এখন দেখেন এখানে বলে দিছে যে ভ্যাট নির্ণয় করতে হবে কত পার্সেন্ট? 15%। যদি কিছু বলা না থাকতো তাহলে কত পার্সেন্ট করতাম? 15% নিতাম। ভেরি গুড, 15% নিতাম, এই তো শিখে গেছে। আচ্ছা, তাহলে আসেন একটু সলিউশনটা দেখি। দেখেন তাহলে আমরা স্টার্টিংটা কি করে করব? অন্তরা লিমিটেড স্টেটমেন্ট ফর ক্যালকুলেশন অফ ভ্যাট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2018, রাইট? এইটা হলো আমার প্রথমে লিখে নিতে হবে। তাহলে পার্টিকুলার টাকা টাকা। আচ্ছা, প্রথমে কাজ হলো আমার ওপেনিং র ম্যাটেরিয়াল নিয়ে। তাহলে ওপেনিং র ম্যাটেরিয়াল কত আছে? ওপেনিং র ম্যাটেরিয়াল 2,70,000 টাকা। এই যে 2,70,000 টাকা। এই যে দেখেন ওপেনিং র ম্যাটেরিয়াল
2,70,000 টাকা বসায় দিছি। তারপর আমরা কি করব, পারচেজ অফ র ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচামাল ক্রয়টাকে যোগ করে দিব। তাহলে দেখেন কাঁচামাল ক্রয় পারচেজ অফ র ম্যাটেরিয়াল কত আছে, 22,50,000 টাকা। 22,50,000 টাকা। এই যে দেখেন অ্যাড পারচেজ অফ র ম্যাটেরিয়াল 22,50,000 টাকা, এই দুইটাকে যোগ করলে হয় হলো 25,20,000 টাকা। 25,22,000 টাকা। 20,000 টাকা। জি ভাইয়া 20,000 টাকা। আপনি 22,000 টাকা বলেছেন। আচ্ছা, মানে তাহলে এটার নাম হলো র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ। ওকে, এটার নাম হলো র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। তারপর লাস্টে বাদ দিব কোনটা, ক্লোজিং র ম্যাটেরিয়ালস। দেখেন র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31 দেওয়া আছে, তাহলে কত দেওয়া আছে, 1,80,000 টাকা। 1,80,000 টাকা। মনে রাখেন, এই যে দেখেন লেস ক্লোজিং ইন র ম্যাটেরিয়ালস হলো কত, 1,80,000 টাকা। আচ্ছা, এখানে দেখেন, এখানে হয়তো ব্র্যাকেটটা ভুলে টাইপিং মিস্টেক হয়ে গেছে। এখানে হলো যেগুলো যেগুলো বাদ দিবেন সেগুলোতে ব্র্যাকেট দিয়ে দিবেন, ঠিক আছে? অবশ্যই। ব্র্যাকেট মানে কি, ব্র্যাকেট মানে হলো বিয়োগ, ঠিক আছে? তাহলে 25,20,000 টাকা থেকে 1,80,000 টাকা যদি বাদ দিই তাহলে কত থাকে, 23,40,000 টাকা। এইটার নাম হলো র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল, সরি, কস্ট অফ র ম্যাটেরিয়াল ইউজড বা র ম্যাটেরিয়াল ইউজড, ঠিক আছে? জি ভাইয়া। জি। এইটুক নিয়ে কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। তারপর শর্ত অনুযায়ী বা ছক অনুযায়ী আমরা কি করি, ডিরেক্ট এক্সপেন্স গুলোকে যোগ করি। কিন্তু আমি বলেছি যে আমার এখানে ডিরেক্ট লেবার একটাই আছে, ডিরেক্ট এক্সপেন্স আমার একটাই আছে, সেহেতু আমি ডিরেক্ট এক্সপেন্স একটা কলাম দিব না, ঠিক আছে? ডিরেক্ট এক্সপেন্স একটা কি দিব না, হেডিং দিব না, সরাসরি ডিরেক্ট লেবারটা এখানে বসাই দিব। দেখেন অ্যাড ডিরেক্ট লেবার, অ্যাড ডিরেক্ট লেবার হলো 4,50,000 টাকা। ধরেন এখানে ডিরেক্ট লেবারের সাথে যদি ডিরেক্ট ওয়েজেস এর সাথে যদি ডিরেক্ট লেবার থাকতো, এখানে হয়তো ভুল টাইপিং, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, দেখেন এটা ডিরেক্ট লেবার হবে, এখানে ওয়েজ, ঠিক আছে? এটা আমি কেটে আমি ঠিক করে দিচ্ছি পাশে, একই ডিরেক্ট লেবার, ঠিক আছে? এখন ডিরেক্ট লেবার 4,50,000 টাকা, তাহলে এটা যোগ করে দিলে আমরা পাই হলো প্রাইম কস্ট, অর্থাৎ 27,90,000 টাকা হলো আমার প্রাইম কস্ট। তারপর আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড, প্রাইম কস্টের সাথে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাকে কি করতে হয়, যোগ করতে হয়। এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত দেওয়া আছে, 19,21,000 টাকা, আমি সরাসরি যোগ করে দিব। দেখেন অ্যাড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 19,21,000 টাকা, তাহলে যে টাকাটা বের হয় অর্থাৎ 47,10,000 টাকা, সেটা হলো ফ্যাক্টরি কস্ট, সেটা হলো ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। ভেরি গুড। তারপর আমার কাজ কি, তারপর আমার কাজ হলো ওয়ার্ক ইন প্রসেস ওপেনিংটাকে যোগ, তারপর ওয়ার্কিং ক্লোজিংটা মাইনাস। ক্লোজিংটাকে বাদ। ভেরি গুড, এই তো শিখে গেছে। তাহলে এবার দেখি ওপেনিং ওয়ার্কিং প্রসেস আমার কত আছে। ওয়ার্কিং প্রসেস ওপেনিং এ আছে হলো আমার 4,40,000 টাকা। এই যে দেখেন এখানে আমি অ্যাড করে দিলাম ওপেনিং ওয়ার্কিং প্রসেস কত, 5,40,000 টাকা। হ্যাঁ, এটা 4 লক্ষ না, 5,40,000 দেওয়া ছিল। ভেরি গুড, 5,40,000 দেওয়া ছিল, আমি 4,40,000 পড়ে গেছিলাম। আচ্ছা, 5,40,000 টাকা যদি যোগ করে দেই তাহলে হয় হলো 52,50,000 টাকা, ঠিক আছে? তাহলে এটার নাম কি, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং। লেস হলো ক্লোজিং ওয়ার্কিং প্রসেস। ক্লোজিং ওয়ার্কিং প্রসেস কত আছে একটু দেখেন, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস হলো, ক্লোজিংটা কত, 3 লক্ষ টাকা না, 3 লক্ষ টাকা। ভেরি গুড। এই যে দেখেন আমরা লেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেসটাকে 3 লক্ষ টাকা লিখে দিয়েছি। এবার আমি বলেছিলাম যে যেগুলো যেগুলো লেস করব সেগুলো আমরা কি করব, ব্র্যাকেটে মাইনাস করে দেব। 2,50,000 টাকা, ঠিক আছে? জি ভাইয়া। এটার নাম হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তারপর এখন কি করব, ওপেনিং ফিনিশ গুডস আর যোগ করব আর ক্লোজিং ফিনিশ গুডসটাকে বাদ দিব। তাহলে ওপেনিং ফিনিশ গুডস কত আছে একটু দেখি প্রশ্নে, ফিনিশ গুডস ইনভেন্টরি হলো ওপেনিং কত আছে, 7,80,000 টাকা। তাহলে ওপেনিং গুলোকে আমরা কি করি, যোগ করি। এই যে দেখেন ওপেনিং ফিনিশ গুডস সরাসরি 7,80,000 টাকা যোগ করে দিলাম, তাহলে হয় হলো 57,30,000 টাকা। এটার নাম হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তারপর কি করি, লেস করি হলো ক্লোজিং ফিনিশড গুডস, অর্থাৎ ক্লোজিং ফিনিশড গুডসটাকে বাদ দেই, বাদ দিলে হয় হলো ক্লোজিং ফিনিশড গুডস প্রশ্ন দেওয়া ছিল 6,30,000 টাকা। এই যে দেখেন ক্লোজিং ফিনিশড গুডস ইনভেন্টরি হলো ডিসেম্বর 31 আছে হলো 6,30,000 টাকা। এই যে দেখেন 6,30,000 টাকাটাকে কি করেছি, বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার এখানে তাহলে বাদ দিলে হয় হলো 51 লক্ষ টাকা। এটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। বুঝছেন না, বুঝছেন না? বুঝছি ভাইয়া। ভেরি গুড। তারপর কি করি, অপারেটিং এক্সপেন্স গুলোকে যোগ করি। অপারেটিং এক্সপেন্স আমার কি কি দেওয়া আছে দেখেন, সেলিং এক্সপেন্স দেওয়া আছে হলো 8,10,000 টাকা, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে কত,
4,21,000 টাকা। এই যে দেখেন আমরা যেহেতু দুইটা আছে সেহেতু আমরা এখানে একটা হেডিং দিব অ্যাড অপারেটিং এক্সপেন্স। একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ Operating এক্সপেন্স কত দেওয়া আছে 4,21,000 টাকা, আর সেলিং এক্সপেন্স কত দেওয়া আছে 8,10,000 টাকা। 8,10,000 টাকা। এই দুইটাকে যোগ করলে হয় হলো 12,30,000 টাকা। 30,000 এই টাকা। 51,000 টাকার সাথে 12,30,000 টাকা যোগ করে দিলে হয় হলো 63,30,000 30,000 টাকা টাকা। ফেলছি। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? না ভাইয়া। No. ওকে ভাইয়া বলেন, ভাইয়া এখানে সবাই ভাইয়া, এখানে কোনো সান ও হ্যাঁ হ্যাঁ আমরা ভুলে বেড়ে ইউনিভার্সিটিতে গেছি। পড়াই না, ডক্টরি ডিগ্রিও নেই আমাদের। আচ্ছা তারপর বলেছে যে দ্য কোম্পানি সেল ইটস প্রোডাক্ট বাই অ্যাডিং 25% প্রফিট অন কস্ট। তার মানে অ্যাড করতে হবে কত পার্সেন্ট প্রফিট? 25% প্রফিট। তাহলে টোটাল 25%। কস্টের উপর দেখেন এখানে বলে দিছে অন কস্ট, তার মানে কস্টের উপর 25%। ঠিক আছে, তাহলে আমি জি টোটাল ভাইয়া। কস্ট বের করেছিলাম কত? টোটাল কস্ট 63,30,000 63,30,000 টাকা। তার কত পার্সেন্ট আমি প্রফিট করতে চাই? 25%। ভেরি গুড। 25 অ্যাড প্রফিট 63,30,000 ইনটু 25% হলো 15,82,000 টাকা। 82,500। তাহলে সেলস প্রাইস কত আমার? সেলস প্রাইস তো আমার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল না, তাহলে আমার কি যে দেখেন টোটাল কস্টের সাথে প্রফিটটা যোগ করলে আমরা সেল প্রাইসটা পেয়ে যাচ্ছি। ইজ জি। ইট ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভাইয়া এখানে যে 15,82,500 হবে, এখানে 15,82,000 দেওয়া আছে। কোথায় ম্যাথ ভাই? আপনার ক্যালকুলেটরে দিলে আর কি আসলে 15,82,500 আসে। ভাই এটা হয়তো ওই আমরা তো চোখের দেখা ক্যালকুলেটটা করে ফেলি, এটা আপনার কারেকশন করে নিন যেটা ভুল হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা যখন খাতায় 500 হবে আর কি। আচ্ছা যাই হোক, এটা একটু খাতার মধ্যে দেখে আপনারা ট্রাই করে নিন, মানে ঠিক করে নিন। আমি তাও জি কারেকশন করে দিচ্ছি 15,82,500 রাইট। 500 জি। হ্যাঁ তাহলে এইখানে কত হয়? এখানে হবে 89,11,500 না? হ্যাঁ তাহলে এটা আপনি যোগ আমরা করলে মাইনাস আপনি হবে 12,500 12,500 হবে 79,000 79 লাখ লক্ষ 12,500। 12,500 ঠিক আছে। হ্যাঁ যোগ 500 এইগুলো হলো দিয়েছি, হ্যাঁ এই যে টাইপিং করতে গিয়ে আমরা তো হয়তো টাইপিং মিস্টেক করে ফেলছি কোনো কারণে। এটা আপনারা একটু যখন অঙ্কটা খাতার মধ্যে তুলবেন আপনারা, তখন আপনারা নিজেরা ক্যালকুলেট করবেন। হ্যাঁ জি ভাইয়া। ওকে হ্যাঁ ওকে, এটার নাম হলো সেল প্রাইসটা আমরা বের করে ফেললাম। আচ্ছা সেল প্রাইস বের করলেই তো আমরা ভ্যাট দিতে পারবো না, কারণ কি আমরা যখন ক্রয় করেছিলাম তখন একবার ভ্যাট দিয়ে আসছি না, আবার কি ভ্যাট জি দিব জি এটার ভাইয়া। উপর? এই কষ্টের উপর কি আবার ভ্যাট দিতে যাব আমি? নাও আমার তো খাইয়া দেওয়া কোনো কাজ নেই, আমি এক দুইবার ভ্যাট দিতে যাব। তাহলে আমার কস্ট অফ র ম্যাটেরিয়াল ইউজড কত আছে? 23,40,000। 40,000। বুঝেন 23,40,000 এর উপর 15% ভ্যাট যদি আমি দিতে চাই, আমার কোম্পানির লাভ কি করবে? ফকির হয়ে যাবে। এই যে দেখেন লেস র ম্যাটেরিয়ালস ইউজড 23,40,000 টাকা। তো লেস হইলে আমি বলেছি যে ব্র্যাকেটটা দিয়ে দিলে হয় হলো, এই ক্যালকুলেশনটা কত হয় একটু দেখেন তো। ভাইয়া আসে 55,72,500। 55,72,500 ক্লিয়ার। এই যে শেষ, এটাই হলো ভ্যালু অ্যাডেড প্রাইস, অর্থাৎ মূল্য সংযোজন মূল্যটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এখন আমাদের ভ্যাট নির্ণয় করতে হবে না? ভ্যাট কত পার্সেন্ট আমি ভ্যাট দিব, গভর্নমেন্টে কয় টাকা দিব আমি এটা বের করব না? তাহলে এটাকে কেমনে বের করব? জি ভ্যালু অ্যাডেড 15%। ভ্যালু অ্যাডেড প্রাইস ইনটু রেট। তাহলে রেটটা আমার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, দেখেন রেটটা আমার প্রশ্নের মধ্যে 15% দেওয়া ছিল। হ্যাঁ যদি প্রশ্নের মধ্যে না 15% দেওয়া দেওয়া থাকতো আছে তাহলে কত পার্সেন্ট নিতাম? 15% ই নিতাম। 15%। তাহলে দেখেন 55,72,000 এটা 500 হবে ইনটু 15% কত হয় দেখেন? 8 লাখ না 83,00,000 5,875। কত কত 83 লাখ? দেখেন কত আছে। 8,35,875। হ্যাঁ হ্যাঁ 35,875 8,65,000 না? সরি। কি বল, আমি তো বলি 83 লাখ থেকে ঠিক আমার আছে ইয়ে থাকা কি জানি ভ্যালু এর প্রাইস থেকে আমি এদিকে ভ্যাট বেশি দিয়ে দিতেছি। বলেন 8 লাখ 8,35,875। 35,875 35,875। রাইট। এইটাই হলো আমার ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ঠিক আছে, পারবো? কঠিন, খুব কঠিন লাগছে? না ভাইয়া। ভেরি গুড। কঠিন লাগলে মানে বলবেন, আমি দরকার পড়লে আরো সোজা করে আবার বুঝাবো। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন থাকলে ভাই বলবেন। হ্যালো ম্যানুফ্যাকচারিং অর্থ কি? কথা বুঝি নাই। ম্যানুফ্যাকচারিং অর্থটা কি? ম্যানুফ্যাকচারিং মানে হলো কারখানা ও পরিব্যয়।
ম্যানুফ্যাকচার উপরি ব্যয় সমূহ বা ব্যয় হয়েছিল। ওভারহেড মানে উপরিব্যয়। দেখেন উপরিব্যয় ওভারহেড না? মানে উপরিব্যয়, ম্যানুফ্যাকচারিং মানে হলো কারখানা, হ্যাঁ মানে কারখানা। কারখানার মধ্যে আমরা ম্যানুফ্যাকচারটা করি কোথায়? কারখানার মধ্যে ম্যানুফ্যাকচার করি না একটা প্রোডাক্ট? জি হ্যাঁ, এইটা হলো কারখানা উপরিব্যয়, পুরোটার নাম হলো কারখানা উপরিব্যয়, হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওভারহেড। বুঝছেন? জি ভাইয়া। এটার নাম আপনারা যদি প্রশ্নের মধ্যে যদি ম্যানুফ্যাকচারিং ওভারহেড না থাকে, ফ্যাক্টরি ওভারহেড থাকে, তখন এটা ধরেই নিব ম্যানুফ্যাকচারিং ওভারহেড। একই কথা। ফ্যাক্টরি ওভারহেড আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড হলো একই কথা। জি ভাইয়া বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন আর এই অঙ্কটা নিয়ে? না ভেরি গুড। এখানে অনেকে ফার্স্ট টাইম অনলাইন ক্লাস করলেন, কেমন লাগলো অনলাইন ক্লাস? বোঝা যায় অনলাইন ক্লাসে? জি জি ভাইয়া। ভাইয়া ভাইয়া পুরো বিজনেস অনেক ম্যাথ ভালো। শেষ করছে হলো এরকম অনলাইন ক্লাসে। এই যে রিয়াজরা জানে আমাদের তো কিন্তু বিজনেস ম্যাথ, আমি বিজনেস ম্যাথ ক্লাস নেই মূলত। আচ্ছা, তারপর দেখেন বলছে যে এখানে একটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা আপনারা বাসায় করবেন, হ্যাঁ করে আমাকে দেখাবেন, গ্রুপের মধ্যে ছবি তুলে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। জি ভাইয়া ঠিক আছে, দেখেন বলেছে যে the following information has been taken from the accounting record of তুহিন লিমিটেড। আচ্ছা, তুহিন লিমিটেডের কিছু অ্যাকাউন্টিং রেকর্ড আবার দেওয়া আছে। দেখেন র ম্যাটেরিয়াল ইনভেন্টরি হলো জানুয়ারির 1 তারিখ, অর্থাৎ বিগিনিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি দেওয়া আছে 2 লাখ টাকা। তারপর র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31, অর্থাৎ ক্লোজিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি দেওয়া আছে হলো 1.5 লক্ষ টাকা। তারপর ফিনিশড গুডস ইনভেন্টরি জানুয়ারির 1 তারিখে দেওয়া আছে হলো 50,000 টাকা, অর্থাৎ এটা হলো প্রারম্ভিক। তারপর ফিনিশড গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31 দেওয়া আছে হলো 1 লক্ষ টাকা, অর্থাৎ এটা হলো ক্লোজিং। তারপর পারচেজ অফ র জি ম্যাটেরিয়ালস দেওয়া আছে হলো 4 লক্ষ টাকা। তারপর আছে হলো ডিরেক্ট ওয়েজেস, এই যে ডিরেক্ট ডিরেক্ট খরচ ওয়েজেস একটা পেয়ে গেলাম। ডিরেক্ট ওয়েজেস হলো 90,000 টাকা। তারপর হলো ফ্যাক্টরি রেন্ট হলো 60,000 টাকা। এই ফ্যাক্টরি রেন্টটা কই যাবে? ফ্যাক্টরি কস্টের মধ্যেই যাবে। তারপর ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, ম্যানুফ্যাকচারিং এটা ওভারহেড কোথায় বা যাবে? ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং কস্টের ওভারহেড। মধ্যেই যাবে। বুঝছে এগুলো কিন্তু ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে। আবার একটু দেখি, তাহলে ডিরেক্ট ওয়েজেস এটা কোথায় যাবে? ডিরেক্ট এক্সপেন্সে। ডিরেক্ট এক্স ভেরি গুড। ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি কথাটা লেখা থাকলে কোথায় যাবে? ফ্যাক্টরি যে ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড ভেরি ম্যানুফ্যাকচারিং গুড, ওভারহেড ফ্যাক্টরি ওইটাতে ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তারপর ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, মেশিনারি কেন লাগে? কোনো কিছু ম্যানুফ্যাকচার করতে মেশিন লাগে না আমার? জি জি ভাইয়া। ভাইয়া তার মানে এটা কোথায় যাবে? ডেপ্রিসিয়েশনটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেডে। ম্যানুফ্যাকচারিং ভেরি জি গুড। ভাইয়া তারপর হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর সেলিং এক্সপেন্স, এই দুটার নাম, এটাকে বলা হয় হলো অপারেটিং এক্সপেন্স। কি অপারেটিং। বলা হয়? অপারেটিং Operating. এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স। তারপরে দেখেন এখানেও বলছে 25% প্রফিট অন টোটাল কস্ট, তার মানে টোটাল কস্ট যেটা বের হবে তার 25% প্রফিট করবে প্রতিষ্ঠানটা। তাহলে টোটাল কস্টের উপর 25% করে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব? সেল প্রাইস পেয়ে যাব। সেল প্রাইসের থেকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, সরি র ম্যাটেরিয়াল ইউজটাকে বাদ দিলে আমরা কি পাবো? র ম্যাটেরিয়াল ইউজ করার দিলে পাবো মেবি ভ্যালু অ্যাডেড টোটাল প্রাইস। বলেন ভ্যালু অ্যাডেড প্রাইস। ডলার। ভেরি গুড। ভ্যালু ভ্যালু অ্যাডেড অ্যাডেড প্রাইসের Value-added উপর যদি 15% গুণ করি তাহলে কি পাবো? Extra tax. ভ্যাট প্রাইস পাইবো, ভ্যাট প্রাইস পাবো। VAT. বলেন কারো যদি কোনো প্রশ্ন থাকে। বুঝছি ভাইয়া এখানে কে কে ফার্স্ট টাইম অনলাইন ক্লাস করতেছেন? আমি ফার্স্ট ভাইয়া। আর কখনো এর আগে কখনো অনলাইন ক্লাস করেন নাই? জুম অ্যাপে করছি কলেজের একটা ক্লাস, বাট এমনি আদারওয়াইজ কারো করা হয়নি। আচ্ছা, এমনি বোঝা যায়? ক্লাস কি আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া, ক্লাস বুঝতে পারছি, এটা কোনো সমস্যা নেই। আর ভাই আচ্ছা, ক্লাসটা আমি কি পরবর্তীতে টিপ করে পাঠানো হবে? আমাকে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন, হ্যাঁ আপনি হোমওয়ার্কটা করে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে? আর বলি ভাই, আপনারা মানে যারা গ্রুপের মধ্যে আছেন দেখেন এখন আপনাদের বেশি বেশি গ্রুপ ওয়ার্ক করতে হবে, হ্যাঁ। যেটা ধরেন রিয়াজ ভাইয়া পারতেছে না, সেটা উজ্জ্বল ভাইয়া পারে। রিয়াজ ভাইয়া প্রশ্নটা গ্রুপের মধ্যে দিয়ে দিল, উজ্জ্বল ভাইটা করে দিল। এমনি করলে কি আপনারা পড়াশোনাটা তাড়াতাড়ি আগায় যাবেন, আর যারা যারা পারেন না তারাও কিছু শিখতে পারবেন। আবার অনেকে জানি আমি কোর্সও শেষ হয়ে গেছে, এগুলো তারা আগেই পারে, তারা রিভিশন দিতে আসছে, তারাও হেল্প করবেন, ঠিক আছে? অন্যকে শিখাইলে আপনার জ্ঞানটা বাড়বে। জি ভাইয়া তো ঠিক আছে, তার কার কার কোনো প্রশ্ন নাই তো? না ঠিক আছে, তাহলে আমি লেকচার শীটটা আপনাদেরকে এখনই মেসেজের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা এটা দেখবেন, যদি কোথাও আটকে যান ভিডিওটা আবার দেখবেন। আর হলো আমি লেকচার শীটের থেকে আপনারা হোমওয়ার্কটা করবেন, আর এই দুইটা অঙ্ক করবেন বাসায়। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে ভালো থাকেন। জি ভাইয়া।
আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।